হ্যালো ফ্রেন্ডস, আমি লালটু রানা। আজ আমরা ক্লাস 7-এর নিচে করি 1.1-এর অঙ্কগুলি প্র্যাকটিস করব। আর এই অঙ্কগুলি যে দেখতে পাচ্ছ, এগুলো সব ঐকিক নিয়মের অঙ্ক, যেগুলো আমরা ক্লাস 5-এর শেষের দিকে করে এসেছি। তো প্রথমের কি অঙ্কটি আছে দেখো, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তো বলেছে এখানে 55 বার ঘুরলে 77 মিটার পথ যাচ্ছে। এবারে 98 মিটার পথ যেতে হবে। তো 98 মিটার যদি পথ যেতে হয়, তাহলে চাকাটিকে কতবার ঘুরতে হবে। তো এখানে যেইটি চাইবে সেইটা সবসময় আমরা ডান দিকে লিখব খাতা। তো এখানে কতবার ঘুরবে বলেছে, তার জন্য এখানে চাকা ঘোরার সংখ্যা লিখব ডান দিকে। চাকা ঘোরার সংখ্যা ডান দিকে চাকা ঘোরার সংখ্যা, আর এদিকে তোমার হচ্ছে মিটার, মানে কত মিটার অর্থাৎ পথ, ব্র্যাকেটে মিটার লিখে দেবো। আর এই যে চাকা ঘোরার সংখ্যা লিখেছি এখানে, সেখানে লিখব হচ্ছে বার, বন্ধনী দিয়ে বার। আর ঐকিক নিয়মের অঙ্কে অবশ্যই গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে। এবারে আমাদের খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে কোথায় মিটার আর কোথায় বার দুটো আছে। তো দেখো এখানে এই প্রথমেই দেখো দুটো কোথায় আছে, 55 বার ঘুরে 77 মিটার। তাহলে এখানে বারের জায়গায় আমরা এখানে 55 লিখব, আর এখানে 77 মিটার পথের জায়গায় আমরা এখানে 77 মিটার লিখব। এবারে 98 মিটার পথ যেতে হবে, এখানে লিখব 98 মিটার, এখানে কতবার ঘুরবে। তো এবারে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তো কিভাবে সম্পর্ক নির্ণয় করব, 77 মিটার পথ গেলে চাকাটি 55 বার ঘুরছে, এখানে 98 মিটার পথ যেতে হচ্ছে, অর্থাৎ 77 থেকে 98 বেশি, তাহলে অবশ্যই চাকাটিকে বেশি বার ঘুরতে হবে, কম বার ঘুরলে তো হবে না। তাহলে এখানে বাড়ছে আর চাকা ঘোরার সংখ্যাও বাড়ছে, তার মানে বাড়ছে, তাহলে এখানে সম্পর্কটি হবে সরল। দেখো সরল আর ব্যস্ত সম্পর্কে একটা কথা জেনে নিই, যে এখানেও বাড়লে হবে সরল, এখানেও কমলে হবে সরল। কিন্তু বাড়া কমা করলে, অর্থাৎ এখানে বাড়ছে এখানে কমছে, অথবা এখানে কমছে এখানে বাড়ছে, তাহলে হয়ে যাবে বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। যখন এই অঙ্কগুলি প্র্যাকটিস করব, বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবারে এখানে লিখতে হবে এরপর সমাধান। এবার সমাধান লিখব কি না, 77 মিটার পথ গেলে চাকাটি 55 বার ঘোরে। 77 মিটার পথ গেলে চাকাটি ঘোরে 55 বার। এবারে 1 লিখতে হয়, 1 মিটার পথ গেলে চাকাটি ঘোরে, অবশ্যই কম বার ঘুরবে, আর কম মানে ভাগ, তাহলে উপরে 55 আর নিচে এই 77 বার। আর আছে 98 মিটার, 98 মিটার পথ গেলে চাকাটি ঘোরে বেশি বার ঘুরবে, মানে গুণ, মানে 1-এর চেয়ে তো বেশি বার ঘুরছে, এই জন্যই গুণ। তার মানে 55/77 গুণ 98। দেখো এবারে কাটাকাটি করব, এই 98 77 দিয়ে কাটাকাটি করতে হবে, 98 77 অথবা 55 77। তো আমরা উপর নিচে কাটাকাটি করব। যদি আমরা 11-এর ঘর নামটা পড়ি, 11 5-এ হবে 55, 11 7-এ হবে 77, আবার 7 দিয়ে 98-কে যাবে, কারণ 7 14 হচ্ছে 98। এবারে 14 আর 5 গুণ সম্পর্কে আছে, তাহলে 14 5-এ হবে 70 বার। তো অতএব দিয়ে উত্তরটি লিখব যে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে জায়গায় লিখব 70 বার ঘুরবে। যে অতএব দিয়ে লিখে দিবে যে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। দেখো 2-এর অঙ্কটা বলেছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে
প্রত্যেক সপ্তাহে যাচ্ছে কদিন না, মাত্র একদিন যাচ্ছে। আর এখানে 364 দিনে যাচ্ছে। তাহলে 364 দিনে কত দিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে আমাদের বের করতে হবে কি কতদিন সাঁতার শিখতে যায়, অর্থাৎ সাঁতার শেখার দিন একদিকে রাখতে হবে আর একদিকে লিখতে হবে মোট দিন। তার জন্য এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে দিয়েছি। তাহলে যেইটা চাইছে সেটা বাঁ দিকে লিখতে হবে। তাহলে কতদিন সাঁতার শিখতে যায়, তাহলে এখানে হবে সাঁতার শেখার দিন। আর একদিকে লিখতে হবে মোট দিন। কি বলেছে দেখো, বলছে প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ এখানে এক সপ্তাহে একদিন যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে একদিন, তাই তো। এখানে কি বলেছে 364 দিন, তাহলে এখানে 364 দিন। কিন্তু দেখো এখানে সপ্তাহ, এখানে দিন, তাহলে এই সপ্তাহটাকেও দিনে প্রকাশ করতে হবে। তাহলে এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। তাহলে 7 দিনে যাচ্ছে একদিন, 364 দিনে কদিন যাবে, এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিই। তারপর সম্পর্ক আমাদের নির্ণয় করতে হয়। তাহলে 7 দিনে যাচ্ছে, 7 দিনে একদিন শিখতে যাচ্ছে, এখন 364 দিন। তাহলে 364 দিনে অবশ্যই সাঁতার শেখার দিন বাড়বে, কারণ এখানে 7 দিনে যদি একদিন মাত্র শেখে তাহলে 7-এর জায়গায় এখানে 364, অর্থাৎ দিনটা বেড়েছে। দিনটা বাড়লে এখানে সাঁতার শেখার দিনও বাড়বে। তার মানে এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে। তাহলে দু জায়গায় যখন বাড়ছে তাহলে কি সম্পর্ক হবে, এখানে সম্পর্কটি হবে সরল সম্পর্ক। এবারে আমরা সমাধানটা করব। তাহলে 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। এবারে একদিনে সাঁতার শিখতে যায়, অবশ্যই কম যাবে, কারণ 7 দিনের চেয়ে তো একদিনে অবশ্যই কম ভাগে পড়বে, তাই না। আর ভাগ হলে হয় এই কম দিন হলে হয় ভাগ হয়। তাহলে উপরে হবে 1 আর নিচে হবে 7 দিন। এবারে এখানে 364 দিনে, তাহলে 364 দিনে সাঁতার শিখতে যায়। একদিনের চেয়ে 364 হচ্ছে বেশি, আর বেশি হলে গুণ, তাহলে 1 গুণ 364/7। এবারে কাটাকাটি করতে হবে। তাহলে 7 দিয়ে প্রথমে 364কে কাটবো। তাহলে 7 5-এ হবে 35, তার মানে এখানে 5 হলে 1, 5 তাহলে 6, 1 দিতে 14, 7 দুগুণে 14, 52। তাহলে হয়ে গেল 52 দিন। অতএব উত্তরটা লিখব কি না, অতএব লিখব যে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। আর সে মোট সাঁতার শিখতে যায় এখানে আমাদের 52 দিন বেরিয়েছে। অতএব সে মোট, তাহলে ফাইনাল উত্তরটা এভাবে লিখবে, দীপ্তার্ঘ 364 দিনে মোট সাঁতার শিখতে যায় 52 দিন। 3-এর অঙ্কটি কী বলেছে দেখো, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক পৃষ্ঠায় 24টি কাগজ আছে, কবিতা কত পৃষ্ঠা কাগজ কিনবে হিসাব করি। তো এখানে যেটা চেয়েছে সেটা সবসময় আমাদের খাতার ডান দিকে লিখতে হয়। তাহলে ডান দিকে লিখলে কত পৃষ্ঠা কাগজ কিনবে, তাহলে এখানে আমরা লিখব যে দিশটা, তাই তো। আর দিশটা ছাড়া আর কী পড়ে রইল, এখানে এই যে 120টি কাগজের প্রয়োজন, তাই তো। এখানে কি আছে, কাগজের সংখ্যা, কাগজ, তাই না। এরপর আমাদের খুঁজে বের করতে হবে একই লাইনে কাগজ আর দিশটা কোথায় আছে। দেখো এখানে কিন্তু প্রথম লাইনে নাই, দ্বিতীয় লাইনে দেখো কাগজ আর দিশটা আছে, যে প্রত্যেক দিশটায় 24টি কাগজ আছে। তাহলে প্রত্যেক মানে কি জানি, প্রত্যেক দিশটা বলতে এখানে এক দিশটার কথা বলে। তাহলে এক দিশটায় কাগজ আছে 24টি, তাহলে এখানে হবে 24টি। আর কোনটা পড়ে রইল, এখানে 120টি কাগজের প্রয়োজন, তাহলে এখানে হবে 120টি কাগজের প্রয়োজন। তাহলে 120টি ক দিশটা হবে সেইটা আমাদের বের করতে হয়। তো এবারে যদি আমরা করি, দেখো 24টি কাগজ নিয়ে হচ্ছে এক দিশটা, তাই তো। এখানে আছে 120টি, তাহলে অবশ্যই বেশি দিশটা হবে। তাহলে 24-এর জায়গায় এখানে 120 বেড়েছে, 24টি কাগজের জায়গায় এখানে 120টি কাগজ হয়েছে। তাহলে এখানে এক দিশটার চেয়েও বেশি দিশটা হবে, তার মানে এখানেও বাড়ছে, এধারেও বাড়ছে, তাহলে দু জায়গায় বাড়ছে। আর দু জায়গায় বাড়লে সরল সম্পর্ক হয়, তাহলে আমরা এখানে লিখে দেবো যে এখানে সম্পর্কটি হবে সরল। এবার আমরা সমাধানটা করব। তাহলে এবারে লিখব যে 24টি কাগজে হয় এক দিশটা, তাহলে এভাবে লিখি যে 24টি কাগজে হয়
1 দিশটা। এবার আমাদের একটি কাগজে বের করতে হয়, একটি কাগজে হয় অবশ্যই কম হবে, আর কম হলে ভাগ 1/24 দিশটা। এবার আছে 120টি কাগজ, এখানে 120টি কাগজে হয় অবশ্যই 1-এর চেয়ে বেশি হবে, তাহলে 1-এর চেয়ে বেশি হলে হবে গুণ, তাহলে 1 গুণ 120 আর নিচে হবে 24। এবার 24কে 120 দিয়ে সরাসরি আমরা কেটে দিতে পারি, তাই না? তাহলে 24 আর 5-এ হবে 120, তাহলে 5-এর সঙ্গে যদি 1 গুণ করি হবে 5 দিশটা। তাহলে আমাদের কি চেয়েছে, কবিতা কত দিশটা কাগজ কিনবে হিসাব করি, আর কবিতা কাগজ কিনবে 5 দিশটা, অতএব দিয়ে লিখে দেবো, অতএব কবিতা কাগজ কিনবে 5 দিশটা। 4 অঙ্কটা বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তো আমাদের যেটা চেয়েছে সেটা সব সময় খাতার ডান দিকে লিখতে হয়, তাহলে এখানে ডিমের দাম আছে কত, তাহলে আমরা ডান দিকে সবসময় লিখব ডিমের দাম, ডিমের দাম। আর কি পড়ে রইল, আর পড়ে রইল এখানে ডিমের সংখ্যা, ডিমের দাম ছাড়া পড়ে রইল ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা। এবারে আমাদের খুঁজে বের করতে হবে ডিমের সংখ্যা ডিমের দাম একটা লাইনের মধ্যে আছে কোনটা। দেখো এখানে হচ্ছে, দেখো 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত। তো এইখান থেকে শুরু করে যদি আমি দেখি, দেখবে একটা লাইনের মধ্যে ডিমের সংখ্যা ডিমের দাম পাবো না, কিন্তু এখানে পেয়ে যাব 1 ডজন ডিমের দাম 48 টাকা। তাহলে এখানে ডিমের সংখ্যা 1 ডজন, দেখে দেবো 1 ডজন, 1 ডজন ডিমের দাম কত হলো 48 টাকা, তাহলে এখানে আমি 48 টাকা লিখতে দিতে পারি, তো এখানেও টাকা লিখে দাও, তাই তো। এবার কি বলেছে 32টি ডিমের দাম চেয়েছে, তাহলে 32টি, তাহলে ডিমের সংখ্যা হবে এখানে 32টি, তাই তো। তাহলে 32টি, কিন্তু এখানে আছে ডজন, এখানে আছে টি, তাহলে এটা কিভাবে করা যাবে, কারণ ডজন আর টি তো করা যাবে না, তাহলে একই রাশির মধ্যে আমাদের আনতে হয়। তাহলে আমরা জানি 1 ডজন সমান এখানে হবে 12টি। তো এবারে দেখো অঙ্কটি করা যাবে খুব সুন্দরভাবে, এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও। তাহলে প্রথমে আমাদের ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম সম্পর্ক নির্ণয় করতে হয়, তারপরে করা যায়, নাহলে করা যায় না। এখানে 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, এখন 32টি ডিমের দাম কত, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম অবশ্যই তো বেশি টাকা হবে, কম টাকা কি হয়, হবে না, তাহলে বেশি টাকা হবে। তাহলে এখানে 12টি ডিমের দাম 48 টাকা, 32টি ডিমের দাম অবশ্যই বেশি টাকা, তাহলে 12-র জায়গায় এখানে 32 বেড়েছে, তাহলে 48-এর জায়গায় এখানেও দামটা অবশ্যই বাড়বে, তার মানে এইখানেও বাড়ছে এখানেও বাড়ছে, দু জায়গায় বাড়ছে, আর দু জায়গায় যখন বাড়ে তখন সম্পর্কটি হয় সরল, তাহলে আমরা লিখব এখানে সম্পর্কটি হলো সরল। এবারে আমরা সমাধানটি করে নেব। তো এই যে 12টি আছে, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। এবার আমরা একটি ডিমের দাম বের করব, একটি ডিমের দাম অবশ্যই কম হবে, কম হলে হয় ভাগ, তাহলে 48/12 টাকা। এবার আছে এই 32, তাহলে 32টি ডিমের দাম অবশ্যই 1-এর চেয়ে বেশি হবে, আর 1-এর চেয়ে বেশি মানে গুণ, তাহলে 48 গুণ 32, এই 32টা /12। তাহলে এবার যদি কাটাকাটি করি উপর নিচ 12 4-এ হয় 48, এবার 4কে 32 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে 4 × 2 = 8 আর 4 × 3 = 12, 128 টাকা। অতএব দিয়ে উত্তরটা লিখে নেব, অতএব 32টি ডিমের দাম হবে 128 টাকা। 5-এর অঙ্কটি বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তো এখানে বলেছে যেটা চেয়েছে কত দিনে সেই কাজ শেষ করা যাবে, যেটা চেয়েছে সেটা সবসময় আমরা খাতার ডান দিকে লিখব, তাহলে এখানে লিখব কত দিনে সেই কাজ শেষ করা যাবে, তাহলে কাজ শেষ করার দিন এখানে লিখব, কাজ শেষ করার দিন। আর এই ধারে কি লিখতে হবে, দেখো বর্গের জোতা বুঝতে পারা যাচ্ছে না ঠিক মতো, তাহলে কাজ শেষ করার দিন, আর এক জায়গায় লিখব
প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে তাহলে প্রতিদিন কাজ করার সময়, তাহলে প্রতিদিনের কাজ, প্রতিদিন কাজের সময়। আর প্রথমে তো গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হয়, লেখা আছে আগের থেকেই। এবারে খুঁজতে হবে যে এই প্রতিদিন কাজ করার সময় আর কাজ শেষ করার দিন একটা লাইনের মধ্যে কোথায় আছে। তো দেখো এখানে প্রথমেই আছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। তাহলে এটি আগে প্রথমে লাইনে আগে লিখে দেবো, ঠিক জায়গায় বসিয়ে দেবো। তাহলে প্রতিদিন 5 ঘন্টা, তাহলে এখানে প্রতিদিন হচ্ছে 5 ঘন্টা কাজ করলে 30 দিনে শেষ করা যায়, তাহলে এখানে 30 দিনে শেষ করা যাচ্ছে। এবার কি বলেছে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে এখানে 6 ঘন্টা, তাহলে এখানে কত দিনে শেষ করা যাবে। এবার সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রতিদিন যদি কি হয় যে 5 ঘন্টা কাজ করে, তাহলে এখানে আমরা ঘন্টা বলে লিখে দেবো, বুঝলে, তাহলে আরও সুবিধা হবে। 5 ঘন্টা, তাহলে এখানে 6 ঘন্টা, আর এখানে হলো 30 দিন। তাহলে প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে কাজটা শেষ হয়ে যায়। এখন প্রত্যেক দিন 5 ঘন্টা নয়, 6 ঘন্টা করে কাজ করতে বলছে। তাহলে 6 ঘন্টা করে কাজ করলে এই যে কাজ শেষ হতে অবশ্যই কম সময় লাগবে। তাহলে কম সময় লাগছে মানে কি, তাহলে 5-এর জায়গায় এখানে 6 বাড়ছে, আর এখানে 30-এর জায়গায় এখানে কম দিনে কাজছে, মানে অবশ্যই এখানে কমছে। তাহলে এখানে বাড়ছে, এখানে কমছে, তাহলে বাড়া কমা হলে কি হয়, সম্পর্কটি বিপরীত হয়ে যায়। তাহলে লিখে দেবো যে এখানে সম্পর্কটি হবে বিপরীত। এবার আমরা সমাধানটা করব, লিখব যে প্রত্যেক দিন পাঁচ ঘন্টা কাজ করলে কাজ শেষ হয় 30 দিনে। এবারে প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে কাজ করা হয়, 1 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয়, অবশ্যই বেশি দিনে কাজটা শেষ হবে, তাহলে বেশি মানে গুণ, তাহলে 30 আর এখানে এই 5 গুণ 5 দিনে। এবারে কি আছে, এবারে এই 6 ঘন্টা আছে, তাহলে প্রত্যেক দিন 6 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয় 1 ঘন্টা। 1 ঘন্টার জায়গায় যখন 6 ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করছে, অবশ্যই তখন কী হবে, কম দিনে কাজটা শেষ হয়ে যাবে। আর কম দিনে মানে কি, কম দিনে মানে ভাগ করতে হয়। প্রথমে লিখতে হবে 30 গুণ 5, আর এই যে 6টা, এখানে 6টা নিচে হয়ে যাবে। তাহলে এবারে যদি কাটাকাটি করি, 6 5-এ হবে 30, আর 5 আর 5 দুটো 5 গুণ সম্পর্কে আছে, তাহলে হবে 25 দিনে। তাহলে আমাদের উত্তর কী চেয়েছিল, যে প্রত্যেক দিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তাহলে আমাদের কত দিনে কাজ শেষ হচ্ছে, 25 দিনে। অতএব প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করলে, দেখো অতএব দিয়ে লিখে দিবে, প্রত্যেক দিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। এবার 6 অঙ্কটি কী বলেছে দেখো, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। তো আমাদের যেটা বার করতে হয় সেটা খাতার ডান দিকে লিখতে হয়। তো এখানে লেখা আছে যে কত টাকা, তাহলে আমাদের বলছে 2/7 অংশের মূল্য কত টাকা, তাহলে আমাদের টাকাটা চেয়েছে, তাহলে যেটা চাইবে সেটা সবসময় খাতার ডান দিকে লিখতে হয়। তাহলে এদিকে হলো টাকা, আর একদিকে পড়ে রইল জমির পরিমাণ, তাই তো, জমির পরিমাণ আমি ব্র্যাকেটে অংশ বলে লিখে দাও, তাহলে আরও সুবিধা হবে। এবারে আমাদের এই অঙ্কটির মধ্যে খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে কোথায় জমির পরিমাণ আর টাকা দুটোই আছে। তো দেখো প্রথমেই আছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, অর্থাৎ আমরা এই প্রথম লাইনের মধ্যেই পেয়ে গেছি। তাহলে প্রথম লাইনটা আমরা এখানে লিখে দিই, তাহলে 5/7 অংশ, তাহলে জমির পরিমাণ এখানে আমরা 5/7 অংশ লিখব, আর টাকা হচ্ছে 2825, তাহলে এখানে 2825 টাকা। এবারে কি বলেছে, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশ, তাহলে এখানে অংশের জায়গায় আমরা এখানে 2/7 অংশ লিখতে পারি।
এখানের দাম কত, তাই না? এবারে আমরা দেখব এই 5-এর 7 আর 2-এর 7-এর মধ্যে কে বড়। তার জন্য আমরা এখানে লিখে দিই 5-এর 7 আর এখানে হচ্ছে 2-এর 7। তো এখানে দেখতে হবে যে এই ভগ্নাংশগুলি দেখো, দুটি ভগ্নাংশের হর কিন্তু একই, 7 আর 7। তাহলে যার হর বড়, যখন হরগুলো সমান সমান হয়, যার লব বড় সেই হয় বড়। তো যেহেতু 5-এর 7 আর 2-এর 7 এই হর দুটি হচ্ছে একই, অর্থাৎ 7 7, এখানে লব হচ্ছে 5, 5 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে লব যে বড় সেই হবে বড়, তার মানে ই হবে বড়। তাহলে 5-এর 7টা হয়ে যাচ্ছে এখানে বড় আর 2-এর 7টা হয়ে যাচ্ছে ছোট। এটা কিন্তু লিখবে না, এটা বোঝানোর জন্য আমি লিখেছি পাশে। তো এবারে আমরা সমাধানটা সম্পর্কটা এবার কিভাবে নির্ণয় করব। তাহলে এখানে 5-এর 7 অংশের দাম 2825, অবশ্যই বেশি অংশের দাম বেশি টাকা তো হবেই। এখানে কম অংশ 2-এর 7 5-এর 7 থেকে কম, তাহলে কম অংশের দাম অবশ্যই কম টাকা হবে, তাই না? তাহলে এখানেও কমছে এখানেও কমছে, তাহলে দু জায়গায় যখন কমছে তখন সম্পর্কটি হয় সরল। তাহলে আমরা লিখে দেবো এখানে সম্পর্কটি হবে সরল। এবার আমরা সমাধানটা লিখব। এই যে 5-এর 7 আছে সেটা প্রথমে লিখব যে 5-এর 7 অংশ সম্পত্তির মূল্য 2825 টাকা। এবার আমরা এক অংশ বের করব, তাহলে এক অংশ সম্পত্তির মূল্য। দেখো এখানে মনে হতে পারে যে এক হচ্ছে 5-এর 7-এর চেয়ে বড়, অবশ্যই ভগ্নাংশ সংখ্যা না, এটা 5-এর 7 ভগ্নাংশ সংখ্যা আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশ সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে দেখতে গেলে এখানে এক হবে বেশি, কিন্তু এখানে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের এটা কম ধরেই হিসাবটা করতে হবে। তাহলে এখানে হলো তাহলে কম মনে ভাগ, তাহলে এখানে 2825 ভাগ 5-এর 7, তাহলে এখানে 5/7, তাই তো। আর ভাগ সম্পর্কে মানে এটা গুণে চলে যাবে, তার মানে এখানে হলো 2825 গুণ উপরে যাবে 7 আর নিচে আসবে 5, দিগবাজি খেয়ে যাবে। এবারে কি হচ্ছে, এবার হচ্ছে এই 2-এর 7 এখানে বের করব। তাহলে 2-এর 7 অংশ সম্পত্তির মূল্য অবশ্যই বেশি হবে, আর বেশি মানে কি, বেশি মানে গুণ। তাহলে গুণ মানে এখানে হচ্ছে 2825 গণিত 7-এর 5 গণিত এই যে 2-এর 7 যেটা আছে এখানে হবে 2-এর 7, এইখানে 7-এ আর এই 7-এ কেটে যাচ্ছে। এবারে 5-এর সঙ্গে দেখো 2825 কাটবে, এককের অঙ্ক 5, এখানেও এককের অঙ্ক 5, মানে অনায়াসে কাছাকাছি যাবে। তাহলে 5 দিয়ে কাটলে প্রথমে হচ্ছে 5 5-এ 25, তাহলে এখানে 5 হচ্ছে, তাহলে 25 যদি হয় তাহলে 3 থাকছে 32, তাহলে 5 ছক হচ্ছে 30, আবার 2 থাকছে 25, 5 5-এ হয় 25, মানে 565 হচ্ছে। 565 আর এখানে রইল 2, তাহলে 565-র সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে হবে 1130 টাকা। অতএব যে উত্তরটা লিখে দিবে যে ওই সম্পত্তির মোট পরিমাণের 2-এর 7 অংশের মূল্য কত, আর 2-এর 7 অংশের মূল্য আমাদের হয়েছে 1130 টাকা। অতএব দিয়ে এভাবে লিখবে ওই সম্পত্তির মোট পরিমাণের 2-এর 7 অংশের মূল্য 1130 টাকা। এবারে আমরা 7-এর অঙ্কটি পড়ব। তো 7-এর অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে। বলেছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। বলেছে 48 জন সৈন্য ছিল এবং এই 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। তারপরে কি হয়েছে, পরে আরও 8 জন সৈন্য যোগ দেয়, অর্থাৎ 48-এর সঙ্গে আরও 8 জন সৈন্য যোগ দেয়। তাহলে কি হবে, তাহলে যে খাবারটা ছিল ওই খাবারে আর কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো অঙ্কটা কিভাবে করছি। তো এখানে যেটা চেয়েছে সেটা সবসময় কি করতে হয়, সেটা সবসময় খাতার ডান দিকে লিখতে হয়। তাহলে এখানে কত সপ্তাহ চলবে, তাহলে আমাদের কত সপ্তাহ, তাহলে সপ্তাহ বের করতে হবে। তাহলে আমাদের ডান দিকে সবসময় সপ্তাহ লিখব। তাহলে এখানে হয়ে গেল সপ্তাহ, আর একদিকে লিখতে হবে কি, আর একটা হচ্ছে সপ্তাহ ছাড়া কি রইল, এই যে সৈন্য, তাহলে এখানে আমরা লিখব সৈন্য সংখ্যা। তাহলে সৈন্যের পরিমাণ বা সৈন্য সংখ্যা, তাহলে সৈন্য সংখ্যা।
এবারে কি করতে হয় দেখো, তাহলে এবারে আমাদের খুঁজে বের করতে হবে একটা লাইনের মধ্যে সৈন্য সংখ্যা আর সপ্তাহ কোথায় আছে। তো একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল, তাহলে আমরা প্রথমেই খুঁজে পেয়ে গেছি, দুটো একসঙ্গে আছে। তাহলে সৈন্য হচ্ছে এখানে 48 জন আর এখানে 7 সপ্তাহ, তাহলে সপ্তাহ হয়ে গেল 7 সপ্তাহ। এবারে কি আছে, যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, মানে আরও 8 জন সৈন্য যোগ দেবে, মানে এখানে 8 জন বলে এখানে 8 লিখলে হবে না, ছিল হচ্ছে 48, তাহলে 48-এর সঙ্গে আরও 8 জন সৈন্য এসে যোগ দিয়ে দিল। তাহলে 48-এর সঙ্গে আরও যদি 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে এখন টোটাল সৈন্য সংখ্যা হলো 48-এর সঙ্গে আমাদের 8 যোগ করলে হবে 56 জন, তাহলে 56 জন। আর এখানে কত সপ্তাহ চলবে। তো এবারে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে সম্পর্ক নির্ণয় কীভাবে করব, 48 জন সৈন্যের 48 জন সৈন্যের খাবার চলে হচ্ছে এখানে 7 সপ্তাহ। এখন 48 জন সৈন্য নয়, এখন সৈন্য সংখ্যা হয়ে গেছে 56 জন। তাহলে 56 জনের কত সপ্তাহ চলবে, অবশ্যই কম চলবে, কারণ এখানে কি হয়েছে, জনসংখ্যা যখন বেড়ে গেছে তখন খাবারের পরিমাণটা কম দিন যাবে, তার জন্য কি হয়, তার জন্য এখানে সম্পর্কটি ব্যস্ত হয়ে যাচ্ছে, কারণ এখানে বাড়ছে এখানে কমছে। তাহলে আমরা লিখে দেবো যে এখানে সম্পর্কটি হবে ব্যস্ত। এবারে আমরা সমাধানটা করব। 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ থাকে, তাই তা লিখব 48 জন সৈন্যের খাবার মজুদ থাকে 7 সপ্তাহের। এরপর আমাদের এক বের করতে হয়, তাহলে 1 জন সৈন্যের খাবার মজুদ থাকে, অবশ্যই বেশি দিনের হবে, তাহলে এখানে 7 গুণ 48। এবার আমার বের করতে হবে এই 56 জন সৈন্যর, তাহলে এখানে 56 জন সৈন্যের খাবার মজুদ থাকে, অবশ্যই এখানে একজনের থেকে অবশ্যই 56 জন যখন সৈন্য মজুদ হবে তখন অবশ্যই খাবারের সংখ্যা কমে যাবে, আর কমে গেলে অবশ্যই ভাগ হবে। তাহলে 56 গুণ 48 আর নিচে হল 7 গুণ 48 আর নিচে হলো 56। তাহলে 7-এর সঙ্গে 56 কাটবে, 7 8 56, আর 8-এর সঙ্গে 48 কাটলে 8 6 হবে 48, তাহলে সমান হয়ে গেল 6 সপ্তাহের। তাহলে আমরা অতএব দিয়ে লিখব কি, অতএব বলেছে যে তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, আর আমাদের কত সপ্তাহ হয়েছে, এখানে 6 সপ্তাহ হয়ে গেছে, অতএব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। অতএব দিয়ে এভাবে লিখে দেবে উত্তরটি, অতএব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন এখানে ব্যস্ত সম্পর্ক হয় তখন এইখানে যে এক লেখা হয় না, তখন এখানে হয়ে যায় গুণ, আর যদি সরল সম্পর্ক হয় তখন এখানে যে একের পরে এখানে যে হয় গুণ হয়নি, তখন এখানে ভাগ হয়ে যায়। এবারে 8-এর অঙ্কটা কী বলেছে দেখো, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে সকলের আর কত দিন চলবে হিসাব করে দেখি। তো এক্ষেত্রে আমাদের যেটা চেয়েছে সেটা সবসময় সমানের ডান দিকে লিখতে হয়। তো এখানে যে কত দিন, তাহলে এখানে দিনটা আমরা লিখব। তাহলে আপাতত একটু লিখে নিই, তারপরে ব্যাপারটা ডিসকাস করছি। তো এখানে দিন, তাহলে দিন ছাড়া আর কী পড়ে রইল, দিন ছাড়া অবশ্যই আর নাবিক পড়ে থাকবে, তাহলে এখানে নাবিক। এবারে আমাদের খুঁজে বের করতে হবে একটা লাইনের মধ্যে নাবিক এবং দিন কোথায় আছে। তাহলে দেখো আবার অঙ্কটা যদি পড়ি, যে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, তাহলে আমরা প্রথমেই পেয়ে গেছি। তাহলে 50 জন নাবিক, তাহলে নাবিকটা হয়ে গেল 50 জন, আর কত দিনের খাবার এখানে আছে 16 দিনের, তাহলে এই নাবিকটা এখানে আমরা জন বলে ব্র্যাকেটে লিখে নিই, ঠিক আছে। এবারে কি হয়েছে, 10 দিন পর, তাহলে 10 দিন পর মানে কি 16 দিন ছিল, তার মানে 10 দিন হয়ে গেছে, তাহলে এখান থেকে বিয়োগ দেবো আমরা 10। তাহলে 10 দিন পরে কি হয়েছে, আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, ছিল 50 জন, তাহলে আরও যোগ দিল কজন, 10 জন, তাহলে এখানে 50 যোগ 10, তাই তো। তাহলে 50 যোগ 10 সমান হলো এখানে 7 জন, আর এখানে 16 থেকে যখন আমরা 10 বাদ দিচ্ছি তখন হয়ে যাচ্ছে 6 দিন, তাই না। এবারে
এইখানে আমরা নাবিক সংখ্যা যে 10 জন যখন যোগ দিল তখন কিন্তু আমরা 50-এর সঙ্গে এখানে 10 যোগ করলাম, কিন্তু এক্ষেত্রে আমরা এখানে দ্বিতীয় লাইন করলাম না যে 16 বিয়োগ 10, এখানে এই লাইনের মধ্যেই সেরে দিলাম। তো এক্ষেত্রে যেইটা আমাদের বের করতে হয় সেটা সবসময় এক লাইনের মধ্যেই করতে হয়। সেক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় লাইনে লিখি তাহলে কিন্তু আমরা সমাধানটা তখন আর করতে পারবো না। এই কারণেই এই যে দিন সংখ্যা অর্থাৎ যেটা চাইবে যোগ বা বিয়োগ এখানে কেবলমাত্র একটা লাইনেই করতে হয়, নিচে আর লেখা হয় না। তো এক্ষেত্রে এই দিন সংখ্যাটা এইদিকে আমি একটু সরি করে দিচ্ছি। দিন সংখ্যা দেখতে ভালো লাগার জন্য এখানে হলো 6 দিন। এবারে যদি আমরা সমাধানটা করি তো কিভাবে করব দেখো। আচ্ছা, সমাধান করার আগে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমরা সম্পর্ক নির্ণয় করি, 50 জন নাবিকের এখন কত দিনের খাবার মজুদ থাকছে বর্তমান সময়ে, অর্থাৎ এখন 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুদ থাকছে। এবারে নাবিক সংখ্যা হয়ে গেল 7 জন। তাহলে 7 জন নাবিকের অবশ্যই কম দিনের খাবার মজুদ থাকবে, কারণ কম জন লোক মানে 50 জন লোক 6 দিনের খাবার খায়। এখন 50 জনের জায়গায় 7 জন লোক হয়ে গেল, তাহলে 7 জন লোকের নিশ্চয় আর 6 দিন যাবে না, কম দিন যাবে। আর তার জন্য এখন 7 জন লোকের কত দিন চলবে, তাহলে এখানে 60 হচ্ছে বাড়ছে, 50-এর চেয়ে এখানে বাড়ছে, 50-এর জায়গায় 7 জন হচ্ছে, আর এখানে দিন সংখ্যা 6-এর জায়গায় হয়ে যাচ্ছে আরও কম দিন, অর্থাৎ আরও কম দিন যাচ্ছে। তাহলে এখানে বাড়ছে এখানে কমছে, তাহলে বাড়া কমা যখন করে তখন সম্পর্কটা কী হয়, বিপরীত বা ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমরা এখানে লিখে দিই যে এখানে সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। এরপর যদি আমরা সমাধানটা করি তো লিখতে পারি যে 50 জন নাবিকের খাবার মজুদ থাকে 6 দিনের, এভাবে লিখতে পারি। 50 জন নাবিকের খাবার মজুদ থাকে 6 দিনের। এবার আমরা লিখতে হয়, 1 জন নাবিকের খাবার মজুদ থাকে। অবশ্যই 50 জন নাবিকের যদি 6 দিনের খাবার মজুদ থাকে তাহলে একজন নাবিক যদি সেই খাবারটা খায় অবশ্যই বেশি দিন ধরে খাবে, আর বেশি দিন মানে গুণ হবে, আর গুণ মানে 6 গুণ 50। এছাড়াও যখন বিপরীত সম্পর্ক হয় এখানটায় গুণ হয়, এর আগেই তো বলেছি। এবারে 7 জন, তাহলে 60 জন নাবিকের খাবার মজুদ থাকে। তাহলে একের চেয়ে যখন একজনের খাবার মজুদ থাকছে এই দিনের, তাহলে একের জায়গায় যখন 7 জন হচ্ছে তখন খাবার মজুদের সংখ্যা আবার কমে যাবে, আর কমে গেলে হয় ভাগ। তাহলে 60 গুণ 50 আর নিচে হবে 60। তাহলে আমরা এই শূন্যই আর এই শূন্যই কেটে দেবো। তাহলে এবারে 6 আর 6 কেটে দেবো, তাহলে রইল শুধুমাত্র 5। তাহলে হয়ে গেল 5 দিনের। অতএব যে উত্তরটা লিখে দেবো, কী লিখব, যে বাকি খাবারের সকলের আর কতদিন চলবে, আর এখানে বাকি খাবারের সকলের আর কদিন চলছে, 5 দিন চলছে। তাহলে এভাবে লিখে দেবো, তাই বাকি খাবারের সকলের আর 5 দিন চলবে, অতএব বাকি খাবারের সকলের আর 5 দিন চলবে। এবারে 9 অঙ্কটা কী বলেছে দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তো কি বলেছে না, 20 জন লোক ছিল, তারা 30 দিনে একটা বাড়ি কমপ্লিট করবে আর কি, এরকম ভেবেছিল। কিন্তু কি হয়ে গেছে 6 দিন পর, অর্থাৎ 6 দিন পরে কি হয়ে গেছে, 6 দিন পরে মানে 30 দিন কায়দা করেছে, কিন্তু কি হয়েছে 6 দিন পরে আরও কি হয়েছে না, 6 দিন পরে আরও 8 জন লোক অসুস্থ হয়ে গেছে। 8 জন লোক যখন অসুস্থ হয়ে গেছে তখন কি করবে, কাজটা কত দিনে তাদের সারতে হবে সেইটা আমাদের বের করতে হবে। তো আমাদের কি চেয়েছে যে কত দিনে, আমাদের যেটা বের করতে হচ্ছে যে কত দিনে, যেটা চাইছে সেটা সবসময় খাতার ডান দিকে লিখতে হয়। তাহলে এখানে আছে দিন সংখ্যা, আর রইল শুধুমাত্র আর জনসংখ্যা, এখানে জনসংখ্যা হয়ে যাবে। এবারে কি একটি লাইনের মধ্যে জন আর দিন খুঁজতে হবে। তাহলে 20 জন লোক ঠিক করলো 30 দিনে, তাহলে এখানে পেয়ে গেছি প্রথমে। তাহলে 20 জন লোক ঠিক করলো 30 দিনের কাজটা আমরা শেষ করে ফেলবো আর কি তারা। এবারে কি হয়েছে, কিন্তু 6 দিন পর, অর্থাৎ কাজটা 6 দিন হয়ে গেছে, তার মানে কি হলো, তার মানে এখান থেকে আমাদের 6 দিন বাদ দিতে হবে। তাহলে 6 দিন পর কি হলো, 6 দিন পরে আরও 8 জন লোক অসুস্থ হয়ে গেল, তার মানে ছিল 20 জন, আবার অসুস্থ হয়ে গেল, মানে এখান থেকে আমাদের আরও
আচ্ছা 8 জন লোক অসুস্থ হলো, মানে 8 বিয়োগ করতে হবে, তাহলে বাকি কাজটা আমাদের কদিনে শেষ হবে সেটা বের করতে হবে। তো এখানে যখন 30-এর থেকে 6 বাদ দাও তখন এখানে কত হবে, 24 জন লোক হয়ে যাবে। আর এখানে 20 থেকে যখন 8 বাদ দিয়ে দেবে তখন হবে 12 জন লোক হয়ে যাবে, তাই তো। এবারে আমরা কি সম্পর্কটা নির্ণয় করি, তাহলে 20 জন লোকে এখন কাজটা করছে কদিনে, 20 জন লোকে এখন 24 দিনে কাজটা শেষ করছে, তাই তো। এবারে 20 জন নয়, এবার এখন 12 জন লোক লাগানো হয়েছে, তাহলে 12 জন লোকে কদিনে কাজটা শেষ করবে, তাহলে জনসংখ্যা যখন কমে যাবে তখন তো দিন সংখ্যা অবশ্যই বেড়ে যাবে, তাহলে এখানে কমছে আর এখানে বাড়ছে, তার মানে কমছে বাড়ছে, তাহলে সম্পর্কটা হবে বিপরীত। এবার সমাধানটা কী করে লিখবো, দেখো লিখবো যে 20 জন লোকে একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করে এই যে 24 দিনে। এবার আমাদের ঐকিক নিয়মের অঙ্কে এবারে একজন লিখতে হয়, এক হিসাব করতে হয়, তাহলে একজন লোকে একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করে, অবশ্যই বেশি দিন লেগে যাবে, আর বেশি দিন হলে গুণ, তাহলে 24 গুণ এখানে এই যে 20 দিন, 20 দিনে। এবারে আছে কত, এবারে আছে, তাছাড়া এখানে বিপরীত সম্পর্ক মানে এখান থেকে গুণটা অবশ্যই হয়। এবারে আছে কত, 12 জন আছে, তাহলে এখানে 12 জন লোকে একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করে, তাহলে একের চেয়ে 12 দিনে অবশ্যই একটু কম দিনের মধ্যেই করে নেবে, তাহলে কম দিনের মধ্যে হলে ভাগ হবে, তাহলে 24 গুণ 20, আর এখানে নিচে হয়ে গেল এই যে 12, তাহলে 12 যদি আমি কাটাকাটি করি তাহলে কী হবে, দেখো 12 দুগুণে হবে 24, এখানে 2-এর সঙ্গে 20 গুণ হবে, তাহলে 20 দুগুণ হবে 40 দিনে। তাহলে এখন কি হচ্ছে, এখন 40 দিনে কায়দা সমাপ্ত হচ্ছে, কিন্তু 40 দিনে তো সমাপ্ত হবে ঠিক কোথায়, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। তারা কি ভেবেছিল যে 30 দিনেই কায়দা সমাপ্ত করবে, কিন্তু এখানে দেখো এখানে 6 দিন কিন্তু কমে গেছে, তাই তো। যেহেতু এখানে 6 দিন কমে গেছে তাহলে আমাদের এর সঙ্গে আরও 6 দিন, 40-এর সঙ্গে আরও 6 যোগ করতে হবে, দিয়ে তবে আমাদের ফাইনাল অ্যান্সারটা ঠিকঠাক হবে। তো অতএব দিয়ে এভাবে লিখবো আমরা, অতএব দিয়ে লিখব যে বাড়ি সারানোর কাজ শেষ হবে 40 যোগ 6 সমান 46 দিনে। এবারে এই 10-এর অঙ্কটি অর্থাৎ শেষের অঙ্কটি আছে, দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন, হিসাব করে দেখি। একটু অন্যভাবে আছে, তো এটা আমি একটু সহজভাবেই করে দিচ্ছি, এইভাবে ঐকিক নিয়মেই বটে, কিন্তু একটু অন্যভাবে করছি। দেখো তাহলে আমাদের কীটা বের করতে হবে, কত বিঘা জমি, তাহলে আমাদের এখানে বিঘা বের করতে হবে, তাহলে এখানে যেটা বার করতে হয় সেটা সবসময় ডান দিকে লিখতে হয়, বিঘা। এবারে আর কি পড়ে রইল, বিঘা ছাড়া আর পড়ে রইল জন, মানে কৃষক আর রইল দিন, তাহলে আমরা এখানে কৃষক লিখতে পারি, আর পড়ে রইল দিন। তো এবারে যদি আমরা পুরো লাইনটা পড়ি, মানে একটা লাইনের এবারে কি হবে, দেখো একটা লাইনের মধ্যে কৃষক, দিন আর বিঘা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, একটা লাইনের মধ্যেই পেয়ে গেছি, তাহলে এখানে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা, তো এখানে হয়ে গেল 15 বিঘা। এখানে আছে 30 জন কৃষক, তাহলে এখানে 30 জন কৃষক 16 দিনে, তাহলে এখানে দিনের জায়গায় হবে 16 দিনে কত বিঘা, তাহলে এখানে জিজ্ঞাসার চিহ্ন হবে। তো এভাবে দেখো কিভাবে করব। এবারে আমরা এই অঙ্কটি করতে গেলে এই ত্রৈরাশিকের ক্ষেত্রে, কারণ আমরা যে কোনো একটা রাশিকে স্থির রাখবো, তাহলে আমি যে এখানে দিনটাকেই স্থির রাখছি, দেখো তাহলে এখানে দিনকে স্থির রেখে কৃষকের সঙ্গে বিঘার সম্পর্ক, ধরো এখন এই দিনটা নাই, তো এখন এই 25 জন কৃষক 15 বিঘা জমি চাষ করতে পারে, 25 জন কৃষক 15 বিঘা জমি চাষ করতে পারে। এখন কৃষক 30 জন, তাহলে নিশ্চয়ই বেশি বিঘা জমি চাষ করতে পারবে, তাহলে 25 জন কৃষক যদি 15 বিঘা জমি চাষ করতে পারে আর 30 জন কৃষকে অবশ্যই বেশি জমি চাষ করতে পারে, তাহলে এখানেও কৃষক সংখ্যা বাড়ছে আর এখানেও বিঘার সংখ্যা বাড়ছে, তার মানে বাড়ছে সরল সম্পর্ক। তাহলে আমি এভাবে লিখতে পারি যে দিনকে স্থির রেখে কৃষকের সঙ্গে
বিঘার সম্পর্ক সরল। আর যখন সরল সম্পর্ক হয়ে যাবে তখন আমরা লিখব যে অতএব ভগ্নাংশটি হবে, সরল হলে ভগ্নাংশটি উল্টে যায়। মানে এইটা কিন্তু এখন নির্ণয় করা হচ্ছে না, এইটার সঙ্গে এটা নির্ণয় করা হচ্ছে, এই কৃষকের সঙ্গে বিঘার এখন নির্ণয় করছি। তো সরল সম্পর্ক হলে ভগ্নাংশটি উল্টে যায়, আর উল্টে যায় মানে কি, উপরে চলে যাবে 30 আর নিচে আসবে 25। ঠিক আছে, এবারে এই কৃষকটাকে স্থির রাখছি, মানে এখন এই কৃষকটা ধরো নাই, তাহলে এভাবে লিখবো যে কৃষককে স্থির রেখে দিনের সঙ্গে বিঘার সম্পর্ক বের করব। দিনের সঙ্গে বিঘার সম্পর্ক, ধরো কৃষকটা এখন নাই ধরো, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, 12 দিনে 15 বিঘা জমি চাষ করা যায়। এখন 12 দিনে নয়, এখন 16 দিনের কথা বলা হয়েছে, তাহলে 16 দিনে অবশ্যই বেশি পরিমাণ জমি চাষ করা যাচ্ছে, তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে কি সম্পর্ক হচ্ছে, 12 হলে সরল সম্পর্ক। যখনই সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ দিকবাচিক হয়। তাহলে উপরে যাবে হচ্ছে 16 আর নিচে আসবে হচ্ছে 12। এবারে আমাদের বিঘা পরিমাণ বের করতে হবে, তাহলে এবার আমাদের নির্ণয় করতে হবে যে কত বিঘা। তাহলে আমরা নির্ণেয় বিঘা সমান আমরা এইভাবে লিখে দেবো যে অতএব নির্ণেয় বিঘা সমান, তাহলে এই 15 যেমন আছে এখানে রয়ে যাবে, তাহলে 15। এবারে গুণ দেবো, প্রথমে 30-এর 25 লিখব, তাহলে 30-এর 25, আবার গুণ দেবো দ্বিতীয়টি, অর্থাৎ 16-র 12 লিখব, এখানে হচ্ছে 16-র 12। এবারে কাটাকাটি করব, 15 নিচে কিছু নয়, মানে 1 ধরে নিতে পারো। এবারে যদি আমরা কাটাকাটি করি, দেখো 30 আর এখানে 25, 5 দিয়ে যাবে, 5 5-এ 25, 5 6-এ 30। এবারে দেখো 6 আর 12, তাহলে আমরা জানি 6 দুগুণে হয় 12। এবারে 2 আর 16 কাটবে, 2 8-এ হয় 16। এবারে দেখো 5-এর সঙ্গে 15 কাটবে, 5 3-এ হবে 15। এবার 3-এর সঙ্গে যদি আমি এখানে 8 গুণ করি, 3 8-এ হবে 24 বিঘা। তাহলে এই 24 বিঘা এইটাই হবে উত্তর। তাহলে 24 বিঘাটাই উত্তর। তাহলে লিখব যে তাহলে 30 জন কৃষক 16 দিনে কত জায়গায় লিখব, 24 বিঘা জমি চাষ করবেন। তো অতএব দিয়ে লিখে নেব, অতএব দেখো অতএব দিয়ে লিখে নিয়েছি 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। তো আমাদের এই সমস্ত অঙ্কগুলি হয়ে গেল, যে নিজে করি 1.1-এর এগুলো এবার ঘরে প্র্যাকটিস করো, তাহলেই শিখে যাবে। থ্যাংক ইউ।